সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন কবি, লেখক, সাংবাদিক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ কৃষক লীগ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভিকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং রূপসী বাংলার সকল কলা কৌশলী ও দর্শক যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে আপনাকে একটু যদি প্রশ্ন করি যে আজকে কয়েকদিন ধরে ঢাকা শহর সহ সারা দেশে আপনার ছাত্ররা ব্লক করে রেখেছে, যাকে বলে বন্ধ। হ্যাঁ, এই যে বন্ধ করে রেখেছে, তাদের অভিযোগ হচ্ছে কোটা প্রথা বাতিলের দাবি। এই কোটা প্রথা বাতিলের জন্য তারা সারা দেশ অবরুদ্ধ করে রেখেছে। এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলেন। আমি বলি, আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, যুদ্ধের আগে যাদের ঘরে জোয়ান ছেলেরা ছিল, আবাল ছেলেরা ছিল, ওই আপনারা পাকিস্তানে অত্যাচার যখন শুরু হয়ে গেছে, আব্বা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে। কারণ এই জন্য বলছে, এমনি ঘরে থাকলে, যুবক থাকলে পাকিস্তানে মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে মেরে ফেলতে পারে, তার চেয়ে মুক্তিযুদ্ধে ট্রেনিং দিয়ে এই দেশে বীরের মতো মরলো, বীরের মতো যুদ্ধ করে মরলেও বীরের মতো যাতে মরে, কিন্তু ধরে নিয়ে মেরে ফেললো কাপুরুষের মতো মরার প্রয়োজন নেই। যার জন্য আব্বা মুক্তিযুদ্ধের পরে যখন আব্বাকে সার্টিফিকেট দিল, আব্বা সার্টিফিকেটটা ছুড়ে ফেলে দিল। শেষ টাইমে আসে আমি এটার জন্য আবার করলাম। আল্লাহর কি হুকুম, আব্বা যাদেরকে পাঠাইছে তারা কেউ সেক্টর কমান্ডার হয়েছেন, জেলা কমান্ডার হয়েছেন। আমি এটা জমা যেদিন আমার হিয়ারিং ছিল সেদিন গেলাম জামুখায়। সেদিন আল্লাহর কি হুকুম, যেখানে সেক্টর কমান্ডার ছিল, বলে যে তুমি এখানে কেন আসছো? আমি বলে যে আবার এটা নেওয়ার জন্য। ওরে বাবারে বাবা, তিনজন যে আমাদের প্রধান ছিল সবার সামনে বলতেছে ওরে বাবারে আমি সার্টিফিকেট দিছি, ছুড়ে ফেলে দিয়েছে। কিন্তু ওর বাবা শুধু যুদ্ধ করেনি, ওর বাবা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধ লোক পাঠিয়েছে, আমাকেও পাঠিয়েছে। আমি সেক্টর কমান্ডার হয়েও যখন ওনার পাদরি সালাম করি, অন্য মুক্তিযুদ্ধের একটা অবাকে হয়, কি ব্যাপার, উনি তো মজিদ বাহিনীর একজন, কিন্তু আমার তো উপরে না, কিন্তু আমি কেন ওনাকে পাদরি সালাম করছি? পরে উনি বিস্তারিত বলছে, শুধু উনি মুক্তিযুদ্ধই করেননি, উনি মুক্তিযুদ্ধ বানিয়েছেন, সবাইকে যুদ্ধের আগে পাঠিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য, তার আগেই কাজ করছেন, আব্বা সিএডি হিসেবেও কাজ করেছেন। ঠিক আজকে এই মুক্তিযুদ্ধের যে আমরা যদি দেশ স্বাধীন না হতো, এই মুক্তিযুদ্ধের যদি অবদান না থাকতো, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, ওটার পক্ষে কথা বলবো। এই জন্য বলবো, যদি আজ দেশ স্বাধীন না হতো, পাকিস্তানিরা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আমরা কি সেই রকম কোনো বড় পদে বা আজকে যারা বলে আমরা যারা আজকে জ্ঞানী বা হিসাবে নিজেদেরকে বড় বড় পদে যারা অধিষ্ঠিত জাহির করতে না, যারা আন্দোলন জাহির করতে চায় আর তাদের মেধা করতে চায়, তারা আজকে যদি পাকিস্তানি শাসন থাকতো, তখন কি আইনের কোনো তোয়াক্কা করতো? তাদের ইচ্ছা মতো আপনি মাস্টার ডিগ্রি গুলো নিয়ে আপনার পিএম বানাই দিত, যেটা আগে আমি পূর্ব পাকিস্তানে ছিলাম। তাহলে আমি মনে করি হয়তো আপনারা কোটা সংকুলন করে আনা উচিত, কোটা থাকা উচিত। কারণ মুক্তিযোদ্ধাকে সম্মান দিলে, যদি আল্লাহ আছেন আবার কোনো সময় আমাদের দেশে আবারও কোনো যুদ্ধ বা কেউ আমাদের করতে চায়, মানুষ অবলীলায় যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়বে। তাই মুক্তিযুদ্ধের কোটা বঙ্গবন্ধু যেটা করে গেছেন, আমি কি সঠিক কাজটা করেছেন। হয়তো যদি আপনারা যারা বলতেছেন তারা হয়তো সংকুলন করে আনা উচিত। আর আপনার কোটা আন্দোলন করবেন, আমি আজকে বাইরে গিয়েছি, কোটা আন্দোলন আমি দেখলাম ছেলে মেয়েরা, আমার মনে হয় যে আন্দোলনে এটা একটা প্রভাব বিস্তার করছে। মুরব্বী মানে না, বুড়ো মানে না, তারা এই যে কোটা আন্দোলন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা রেশারেশিতে তারা চলে গেছে। পরে আমি বললাম, তোমাদের মা বাবার সাথেও কি তোমরা এইভাবে ব্যবহার করো? আজকে একজন মুরব্বী আন্দোলন করো। আর আন্দোলন ছাড়াও তো আরো অনেকগুলো পথ আছে। এই আন্দোলন ক্ষতিকার হচ্ছে মানুষের ভোগান্তি। একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ মানুষ যে চাকরি করে খেটে খাওয়া, তাদের কি পরিস্থিতি হচ্ছে সেটা কি একবার চিন্তা করবে? এই সামান্য একটা ইস্যু কোটা, হ্যাঁ, তাও কি? আর যারা কোটা আন্দোলন করতেছে তারা কি আজকে যোগ্যতার মাপিতে যদি কোটা বাদও দেয়, সবাই কি পাবে? পাবে না। তাদের যে বিহাব গুলো দেখলাম, আমার মনে হয় একটাও এমনি টিকবে না। মানে সন্ত্রাসী মনোভাব নিয়ে হচ্ছে।
তারপর দেশে একটা আইন ইয়ে আছে, রাষ্ট্র আছে, কিংবা আলোচনা আছে। এইভাবে একটা মানে আমরা তো করতেছি এটা দেখছি, কিন্তু মানুষের সাইডটা তো দেখতে হবে তারা কি রকম করছে। করো, আন্দোলন করে আদায় করতে হয়, এটা আমাদের বীরের জাতি আমরা, এটা আমাদের স্বাধীনতার আগে 52 থেকে আমাদের এটা হয়ে আমরা আসছে। আন্দোলন করে কিন্তু আদায় করি, আন্দোলনের সন্ত্রাসী যে মন মানসিকতা, এটা তো পরিহার করতে আমার হবে। মনে হয় যে কিছু কিছু ছেলে মেয়ে বয়স কম, এদেরকে দোষ দিয়ে লাভ নাই। এরা মনে হয় সন্ত্রাসী মনোভাব নিয়ে রিক্সারে ধরে মারতেছে। একটা মহিলা যাচ্ছে, মহিলা বললো যে আমার একটু উপরে দিয়ে যান। মানে যে মনোভাবটা দেখলাম, এটা কি আমার ছেলেও যদি সেখানে থাকে আমি বলবো নো, তুমি যদি বাবা সন্তান হও তো ফিরে আসো। অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, আন্দোলন ছাড়া আজকাল কোনো কিছু আদায় হয় না, এইখানে হোক, এই সরকার হোক, যে সরকারে হোক। তবে তার একটা লিমিট থাকতে হবে, তার একটা মাধুর্য থাকতে হবে, তার একটা সৌন্দর্য থাকতে হবে। আমরা যে মেধাবী, আমাদেরকে মেধাবী হিসেবে সে ইয়েটা করতে হবে। কিন্তু কি হচ্ছে এখানে, আবার মনে হচ্ছে যে এটা মানে দুই পক্ষের রেষারেষি বা কোনো ঘটনা ঘটছে সন্ত্রাসী হয়তো। মনোভাব চলে আসছে। এটা হতে পারে না। আর আপনি কতজন রিক্সাওয়ালা বললো ভাই আজকে কোনো খ্যাপ নেই, একটা খ্যাপ লইছি, আমার যেখানে 15 মিনিট সেখানে আজকে 3 ঘন্টা গেছে। তাহলে এই লোকগুলোর কথা তো একটু রাখতে হবে। করো, সরকারের নলেজে দাও। সরকার, আমি দুই একজনের লোক বলছি, বলার পর বলছি সরকারের তো বাধ্য করাইতে হবে। এখন বাধ্য করালেন, ধরো সরকার মেনে নিল, আপনি কোটা বাদ দিল। এরপরে যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধের সন্তান আছে, মুক্তিযুদ্ধের নাতি আছে, তারা যদি আন্দোলন আবার করে যে আমাদের কোটা চাই, তার চেয়ে কঠোর ভাবে করে, তখন আপনি কি করবেন? আচ্ছা, আপনার বিষয়টা আমরা বুঝলাম, এবং আমরা জনগণও আপনার মতো আজকে বা আমার মতো সারাদিন অবরুদ্ধ ছিল, তারা কোথাও যেতে পারেনি, অনেকেই এরকম অসুবিধায় পড়েছেন। তো একটা জিনিস আমি বলতে চাই যে প্রশ্ন পাস বিশেষ